হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আপনারা জানেন যে বন্দে ভারত এক্সপ্রেস ইন্ডিয়ার মধ্যে একটা বিরাট একটা নাম করে গেছে, কারণ তার স্পিডের জন্য। আপনারা ভাববেন যে স্পিডের জন্য তো আগেও তো শতাব্দী যেমন হচ্ছে ভূপাল শতাব্দী 160 কিলোমিটার স্পিডে চলতে পারে, কিন্তু তাতে বন্দে ভারতের কী স্পেশালিটি আছে? বন্দে ভারত তার স্পেশালিটি, ও 160-এ তো চলতেই পারে, ওটা আসলে 200 কিলোমিটার প্রতি ঘন্টাতে ওটা স্পিডে চলতে পারে, কিন্তু ভারতের ট্র্যাকের হিসাবে ওটা 160 বেঁধে রাখা হয়েছে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং যে নিউজটা এসছে, যে বন্দে ভারত এক্সপ্রেসের যাতে ফ্রেড ট্রেনও ক্যারি করতে পারে, মানে ফ্রেড ক্যারি করতে পারে, তার জন্য এটাকে মডিফিকেশন বা নতুন রেলওয়ে সেই হিসেবে ভাবনা চিন্তা করছে। আর এতে কি বেনিফিট হবে ই কমার্স কোম্পানির, কীভাবে রেলওয়ের প্রফিট হবে, আর সবথেকে বড় কথা যে জনসাধারণের কি ফায়দা হবে। এবারে আমরা জানি যে আমরা থাকি ওয়েস্ট বেঙ্গলে, আর ইস্টার্ন ইন্ডিয়ার একটা বড় অংশ ওয়েস্ট বেঙ্গলের মেন যে কলকাতা বা কলকাতার আশেপাশে ই কমার্সের একটা বিরাট বড় বিজনেস বা হাব আছে। তো সেখানে এই বন্দে ভারতের সঙ্গে এর যে কী লিঙ্ক, সেটাও আমরা জানবো। আর এতে আমরা কি করে বেশি বেশি ফায়দা পেতে পারি সে সম্বন্ধে সব কিছু জানবো। প্রথমে আপনারা দেখে নিন একটা নিউজ, যেটা দুদিন আগে মে 1 তারিখে 2022-এর এটা হচ্ছে নিউজ। মেনলি এনারা টার্গেট করতে চাইছেন যে ই কমার্স কোম্পানিগুলোতে। আমরা আগে বলবো সেই সম্বন্ধে। আগে প্রথমে জেনে নিই যে বন্দে ভারত এক্সপ্রেস কী জন্য খুব বেশি ফেমাস হয়েছে। ফেমাস তো অনেক হয়েছে, কিন্তু রেলওয়ের তার যে রিকোয়ারমেন্ট সেই হিসেবে প্রডিউস কিন্তু করতে পারেনি বন্দে ভারতে। আপনারা জানেন যে বন্দে ভারত হাওড়া এবং শিয়ালদাতে দুখানা 4খানা মতন পাওয়ার কথা। তার মধ্যে প্রায়োরিটি যে ট্রেন লাইন সেটা হচ্ছে হাওড়া ভুবনেশ্বর বা হাওড়া পাটনা, আর কলকাতারটা আমি ঠিক বলতে পারবো না, তো সেই সম্বন্ধে কিছু বলছি না। ওই কিন্তু যেহেতু প্রোডাকশন লাইন খুবই স্লো, সেই জন্য বন্দে ভারত এখনও অবধি মানে ইস্টার্ন ইন্ডিয়ার কোনো পার্টে এসে পৌঁছায়নি। তো এই ট্রেন এত ফেমাস কেন? ফেমাস দেখুন এর পাওয়ার এফিসিয়েন্সির জন্য। মানে যে ট্রেন নর্মালি ইঞ্জিন দিয়ে ট্রেনে নিয়ে যায়, যদি ইলেকট্রিক ট্রেন নিয়ে যায় সেটাতে যত পাওয়ার খায়, তার থেকে অনলি 60% কম পাওয়ার, 60% কি 50% কম পাওয়ারে সেটা নিয়ে যায়। তারও অনেক কারণ রয়েছে। কারণ এমনি নর্মাল ট্রেন হয় মোটামুটি 24 বগির হয়, কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস হয় অনলি 16 বগির। আর এটা হাই স্পিড আছে, হাই স্পিড, আর খুব তাড়াতাড়ি এটা অ্যাক্সিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশন এই দুখানা জিনিসই খুব তাড়াতাড়ি করতে পারে। কারণ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, মানে প্রতিটা হুইলেতেই পাওয়ার দেওয়া যায়, প্রতিটা হুইলেতেই ব্রেক কন্ট্রোল করা যায়, মানে প্রতিটা হুইলই এক একটা ইঞ্জিন টাইপের কাজ করবে। আর এর মধ্যে লেস ভাইব্রেশন, মানে হচ্ছে একদম কমফর্ট জোনের মধ্যে থাকবে, মানে ভাইব্রেশন খুবই কম হয়। আর এটা মডার্ন টেকনোলজিতে অবভিয়াসলি তৈরি আছে। এবার জেনে নিই যে এই যে বন্দে ভারত ট্রেন সম্বন্ধে এত কিছু বলা হচ্ছে, এতে ভারত 400খানা বন্দে ভারত এক্সপ্রেস অর্ডার দিয়েছে। কবে না, এই যে ফার্স্ট জুলাইতে আমাদের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি 1.40 লাখ কারোর ইনভেস্ট করার জন্য বলেছেন। আর 400 বন্দে ভারত এক্সপ্রেস তৈরি হবে 3 ইয়ার্সের মধ্যে, যেটা আমার মনে হয়, পার্সোনালি মনে হয় যেটা খুবই ইম্পসিবল টাইপের। কারণ যদি প্রতি বছরে যদি 100খানা করে বন্দে ভারত এক্সপ্রেস করা যায় সেটা বিরাট ব্যাপার, কিন্তু 100খানার তো কোনো নামগন্ধই নেই। তো তারও পেছনে অনেক কিছু কারণ রয়েছে, তো সেগুলোও আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। দেখে নিই এখানে মেন প্রবলেম কোথায়। বন্দে ভারত এক্সপ্রেসের যে হুইল ব্যবহার করা হয়, সেই হুইল খুব একটা স্পেশাল হুইল মানে আপনারা জানেন যে নর্মাল যে সমস্ত ট্রেনের হুইল হয় সেগুলো হচ্ছে কোনো কিছু ট্র্যাকশন কন্ট্রোল বা অন্য কিছু থাকে না, শুধু হুইল, মানে শুধু সামনে ট্রেনটা টেনে নিয়ে যাবে আর তাতে হুইলগুলো শুধু ঘুরতে থাকে। আর ও হুইলের তেমন কোনো মেকানিজম ওর মধ্যে বিরাট কমপ্লেক্স মেকানিজম থাকে না। কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্র্যাকশন কন্ট্রোল, মানে 3 ফেজ যে ইন্ডাকশন মোটর আছে, 3 ফেজ এসি ইন্ডাকশন মোটর যেগুলো লাগানো আছে সেগুলো প্রতিটা চাকার মধ্যেই লাগানো আছে। তো সেইগুলো হচ্ছে বিশেষ টাইপের তৈরি, আর বিশেষ কোয়ালিটি আর বিশেষ কোয়ান্টিটিভাবে তৈরি হয়, যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়াতে খুব একটা তৈরি হতে পারে না। আর সেইগুলো, আর ইন্ডিয়াতে যদি তৈরিও হয় সেটার দাম আমার বাইরের দেশের থেকে 60-70% বেশি হয়ে যাবে, কখনো কখনো তো অলমোস্ট ডবলও হয়ে যেতে পারে। তো ওর জন্য ভারত 36,000
হুইলের অর্ডার দিয়েছিল ইউক্রেনকে। আপনারা জানেন যে ইউক্রেনের সঙ্গে ভারতের এখন যে ট্রেড সেটা এখন বন্ধ আছে, কারণ রাশিয়া ইউক্রেনের মধ্যে একটা বিরাট বড় কনফ্লিক্ট চলছে। সেই কনফ্লিক্টের জন্য বিরাট বড় প্রবলেম হয়ে গেছে এই বন্দে ভারত এক্সপ্রেস ম্যানুফ্যাকচারিং করার জন্য। এবার বলে রাখি যে হুইল ম্যানুফ্যাকচারিং ইউক্রেন কি অনেক আগে? সত্যি কথা বলতে গেলে ইউক্রেন হচ্ছে অনেকই আগে, কারণ ইউরোপ যে সমস্ত আমরা ইউরোপের বড় বড় ট্রেন দেখি, সেই সমস্ত যে সমস্ত হুইল ম্যানুফ্যাকচার হয় সেগুলো হয় জার্মানিতে হয়, নয় ইউক্রেনে হয়। সেগুলো বিশেষ কমপ্লেক্সিটি রয়েছে। ইভেন আমেরিকারও যে সমস্ত যে হাইটেক ট্রেন তৈরি হয় তার হুইলসও ইউক্রেনই তৈরি করে। এবার আপনাদের একটা নিউজ দেখাচ্ছি, রেলওয়ে টু এয়ারলিফট হুইলস বিল্ড বাই ইউক্রেনিয়ান ফার্ম। এই যে আপনাকে বললাম কিছুক্ষণ আগেই, ইন্ডিয়ান রেলওয়ে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছিল 35,000 হুইলস ফর $16 million উইথ দ্য ইউক্রেনিয়ান ফার্ম। তো মানে বুঝতে পারছেন যে আর তারপর লেখাও আছে 20 বিগ ম্যানুফ্যাকচারার অফ দ্য ট্রেন হুইলস ইন দ্য ওয়ার্ল্ড। মানে এরা হচ্ছে অনেক বড় বড় আর অনেক ভালো কোয়ালিটির হুইলস তৈরি করতে পারে, যেগুলো টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স। কিন্তু এর মধ্যে প্রবলেম ওই মাঝখানে হয়ে গেছে যে রাশিয়া ইউক্রেনের মধ্যে কনফ্লিক্ট। এর ফলে জানেন যে সমস্ত হুইলগুলো অর্ডার দেওয়া ছিল তার মধ্যে 128খানা না 136খানা, 128 থেকে 136খানা যে সমস্ত হুইল ছিল সেগুলো নিয়ে আসার জন্য ইন্ডিয়া এয়ারলিফট করার জন্য বলেছে। আর এয়ারলিফট করবে কোথায়? ইউক্রেনে তো হবে না। ইউক্রেনের পাশের কান্ট্রি কী আছে? পোল্যান্ড। তো মানে ইউক্রেন থেকে যে আসল ম্যানুফ্যাকচারার তারা গাড়ি করে বা যে কোনোভাবে বন্দোবস্ত করে পোল্যান্ডে পৌঁছাবে, পোল্যান্ড থেকে ভারত এয়ারলিফট করে সেটা ইন্ডিয়াতে আনবে। তাতে কি সুবিধা হবে? তাতে যে সমস্ত ম্যানুফ্যাকচারের হুইল আছে মিনিমাম সেইগুলো লাগে, কিছু তো বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা যেতে পারে। আপনার প্রথমেই বললাম যে এটা হুইলস হচ্ছে স্পেশাল ইলেকট্রনিক টাইপের হুইলস, কারণ এসি 3 ফেজ এসি ট্র্যাকশন মোটর এর মধ্যে লাগানো আছে, আর প্রতিটা হুইলই এর মধ্যে পাওয়ার দেয়, আর প্রতিটা হুইলই হচ্ছে ডিঅ্যাক্সিলেট করতে পারে। এর ফলে যে সমস্ত ট্রেনের স্পিড আছে সেই স্পিডটা অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। যেমন হচ্ছে নর্মাল একটা ইঞ্জিন যখন টানে তার স্পিড অ্যাক্সিলেট করার জন্য তার অনেক টাইম লাগে, কিন্তু এর বন্দে ভারতের ক্ষেত্রে তা লাগে না, কারণ এটা ইন্ডিভিজুয়াল হুইলের মধ্যে ইলেকট্রিক পাওয়ার যায় আর ইলেকট্রিক পাওয়ার ডিঅ্যাক্সিলেটও করতে পারে। তো ইজিলি অ্যাক্সিলেট আর ডিঅ্যাক্সিলেট খুব ইজিলি করতে পারে। তার ফলে যে যাতায়াতের মধ্যে যে সময়টা সেটা অনেক কম লাগে, আর 160 কিলোমিটার তো ওর জন্যই খুব ইজিলি এগিয়ে যেতে পারে, কারণ এর ওয়েটও খুব কম থাকে। বন্দে ভারত এক্সপ্রেস নর্মাল যে সমস্ত ট্রেনগুলো রাজধানী বা শতাব্দী আছে তার থেকেও অনেক কম ওয়েটের হয়। এবার আমরা বলি যে হঠাৎ করে এরকম চিন্তাধারা কেন এলো যে বন্দে ভারত এক্সপ্রেসের মতন ট্রেন একটা ফ্রেড কনসেপ্টে বার করা হোক। প্রথমেই বলে রাখি যে এই সমস্ত যে ফ্রেড মার্কেটের যে ন্যাশনাল ফ্রেড মার্কেটের যে শেয়ার আছে তার মধ্যে 28% আজ রেলওয়ে ইউজ করে, মানে রেলওয়ের দ্বারা ট্রান্সপোর্ট হয়। মানে ন্যাশনালে যতগুলো ফ্রেড সার্ভিস আছে, যেমন ধরুন ফেরি হয়ে গেল, জেট হয়ে গেল, বা প্লেন হয়ে গেল, বা রোডওয়েজ হয়ে গেল। রোডওয়েজের মধ্যে যে সমস্ত ট্রাক বা অন্যান্য লরি বা অনেক কিছু যেগুলো আসে যেগুলো রোডের উপর দিয়ে যায়, তো সেই সমস্ত সব মিলিয়ে যদি শেয়ার যদি ধরা হয় সেটা মাত্র আজকের ডেটে 28%। কিন্তু ভারত চাইছে সেই 28%টাকে যেন 40% করা হয় 2030-র মধ্যে। এতে ইকোনমিক্যাল বেনিফিট কিন্তু অনেক কিছু হবে। এক তো রেলের কাছে প্রচুর টাকা আসবে, কারণ আপনারা জানেন যে রেলওয়ে মেন সোর্স অফ ইনকাম যদি কিছু হয় তো সেটা হচ্ছে ফ্রেড ট্রেন থেকেই আসে। আর যে সমস্ত ট্রেনগুলো যাত্রী সাধারণের জন্য ব্যবহার করা হয় তার মধ্যে 45% সাবসিডি থাকে। তো আপনারা বুঝতেই পারছেন তো ফ্রেড ট্রেন কতখানি রেলওয়ে সার্ভাইভালের জন্য কতখানি ইম্পর্টেন্ট। আগেও আপনারা শুনেছেন যে রেলওয়ে এত কোটি টাকার লস প্রতি বছর আপনারা শুনতেন। কেন শুনতেন? কারণ হচ্ছে তখন ফ্রেড ট্রেনের সার্ভিসের উপর অত নজর দেওয়া হতো না, শুধু নজর দেওয়া হতো পাবলিক সার্ভিসের উপর। তো ওর জন্য কী বলে, পাবলিককে যে সাবসিডি দেওয়া হতো সেই পরিমাণটা অনেক বেশি। কিন্তু এখন কি হচ্ছে, এখন রেলওয়ে যেহেতু ফ্রেড সার্ভিসের উপর বেশি জোর দিচ্ছে, তো ফ্রেডের মধ্যে যে প্রফিট আর সেই প্রফিটের টাকা দিয়ে যাতে পাবলিকের সার্ভিস দেওয়া যায় আর তার উপরে কিছু যদি বেঁচে যায় তো সেটা হচ্ছে আলটিমেট প্রফিট হয়ে যায়। তো ওই জন্য কিছু বছর ধরে দেখা গেছে 3 থেকে 4 বছরের মধ্যে রেলওয়ে অলমোস্ট প্রফিটে চলে এসছে।
এবার বলি এই ফ্রেড ট্রেন কে ইউজ করবে। ফ্রেড ট্রেনের এমনিতে বন্দে ভারতের মতন যদি ফ্রেড ট্রেন তৈরি করা হয় তার ভাড়াও কিন্তু অনেক বেশি হবে। তো এই সমস্ত ইউজ কে করবে? আপনারা আজকের ডেটেও জানেন যে ফ্রেড সার্ভিস, যেমন কোনো দিল্লি থেকে কোনো একটা ই কমার্সে যদি আপনি কিছু অর্ডার করেন, যে দিল্লি থেকে কোনো একটা জিনিস কলকাতাতে আসছে, তো সেটার জন্য ইউজ করা হয় ট্রেনকে। আর ট্রেনেকে কেমনভাবে ইউজ করা হয় আপনারা জানেন, যে একটা যদি এক্সপ্রেস ট্রেন হয় তার মধ্যে দুদিকে মানে ইঞ্জিন বা ইঞ্জিনের পেছনের দিকে একখানা ফ্রেড, আর লাস্টের যেখানে গার্ড থাকে, আর তার আগের কামরাতে ফ্রেডের রাখার ব্যবস্থা থাকে। কিন্তু সেটা খুবই নগণ্য টাইপের জায়গা, কারণ ওখানে সব টাইপের, যে কুরিয়ার থেকে শুরু করে যে কোনো টাইপের সার্ভিস, বা আপনিও যদি কিছু ট্রান্সপোর্ট করতে চান, মানে সব টাইপের ওখানে ওখানে চড়িয়ে দেওয়া হয়। তো ওর জন্য হাই ভ্যালু কোনোদিনও জিনিসগুলো আমরা ওর থ্রু ট্রান্সফার করতে পারবো না। তার জন্য ই কমার্স কোম্পানি কী বলে, গাড়ি বা রোডওয়েজ বেশি ইউজ করে, বা কখনো কখনো প্লেনও ইউজ করে থাকে। আমরা যদি ইন্ডিয়ার গ্রোথের দিকে দেখি, যে ইন্ডিয়া আস্তে আস্তে ধীরে ধীরে চিপ ম্যানুফ্যাকচারিং করতে শুরু করে দিয়েছে। তো চিপ ম্যানুফ্যাকচারিং করার জন্য চাই একটা হাই ভ্যালু ট্রান্সপোর্টেশন। হাই ভ্যালু ট্রান্সপোর্টেশন যদি চাই, তো বন্দে ভারতের মতন একটা ফ্রেড ট্রেনও আমাদের কাছে খুবই জরুরি। কারণ বড় বড় যেগুলো ইলেকট্রনিক সামান, যাতে হচ্ছে ভাইব্রেশন যেন কম হয়, ট্রান্সপোর্টেশনের সময় ডাস্ট যেন না লাগে, এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে, সেগুলো একমাত্র হাই ভ্যালু যেগুলো কার্গো রয়েছে, সেইগুলো একমাত্র বন্দে ভারত, যে হাই লাক্সারি টাইপের ট্রেন, সেইখানে যেন কনভার্ট করে ইউজ করা হয়। অবভিয়াসলি এর জন্য যে কোম্পানি ইউজ করবে তাকে বেশি পে করতে হবে, কিন্তু তাড়াতাড়ি এফিশিয়েন্টলি আর এফেক্টিভলি সেগুলো হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবে। তো ওর জন্য এই টার্গেটটা করা হয়েছে। আস্তে আস্তে ধীরে ধীরে ভারত যে সেমি কন্ডাক্টর হাব হতে চলেছে, তো সেটাকেও লক্ষ্য করে এটা তৈরি করা হচ্ছে। এই কনসেপ্টটা তো আজকে ইন্ট্রোডিউস করা হয়েছে, দুদিন আগে ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু এটা আসলে যখন তৈরি হতে হতে আমার মতে বলে এটা 2027-28 আগে এরকম কোনো ট্রেন আসতে চলেছে না। কারণ এইগুলোর জন্য ডিজাইনেরও অনেক কিছু চেঞ্জ করতে হবে, অনেক কিছুই ওর মধ্যে চেঞ্জ করা উচিত, আর হবেও। তো সেই জন্য 27 আগে আসবে না। আর আপনারাও জানেন মোটামুটি চিপ ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়ে যাবে ইন্ডিয়াতে 2025-26 থেকে। তো এক পক্ষে দেখা যায়, যদি ট্রান্সপোর্টেশনের জন্য যদি চিপ ম্যানুফ্যাকচারিং যদি ট্রান্সপোর্টেশনের দরকার পড়ে, তো বন্দে ভারতকে ইজিলি ইউজ করা যেতে পারে। এবার আসি আমাদের সব থেকে শেষে, এবার ওয়েস্ট বেঙ্গল কী করে ফায়দা পেতে পারে। দেখুন, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে একটা সবথেকে বড় ই কমার্স হাব। আপনারা যদি কখনোই সার্চ করেন ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ফ্লিপকার্টের হচ্ছে ওয়্যার হাউস কোথায় আছে, সেটা আছে ডানকুনিতে। কারণ জানেন, ডানকুনি যে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেড করিডর বা অন্যান্য যে প্রপোজড যে করিডরগুলোর মধ্যে আছে, সেগুলো আসানসোল হোক বা খড়গপুর হোক, সেগুলো সব কিছুই এসে কলকাতার পাশে এসে ডানকুনিতে এসেই মিট করছে। আপনারা জানেন ফ্লিপকার্টে, আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম, ফ্লিপকার্টের আছে ডানকুনিতে, সেমনি আছে মিন্ত্রারও আছে একটা ইস্টার্ন হাব আছে ডানকুনিতে। তাছাড়া আমাজনেরও আছে ইস্টার্ন ইন্ডিয়াতে, সেটা কলকাতার কোথায় আছে ঠিক জানা নেই, কিন্তু আছে। তো সেই জন্য মনে করা হচ্ছে যে বন্দে ভারত যদি এক্সপ্রেস এরকম ফ্রেড সার্ভিস শুরু হয়, তাতে ই কমার্স কোম্পানি ফ্লিপকার্ট, মিন্ত্রা বা আমাজন, তারা এই সমস্ত সার্ভিসকে ইজিলি ইউজ করবে। আর যে সমস্ত ধরুন কোনো জিনিস দিল্লি থেকে কলকাতা আনতে যেগুলো আপনাদের 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লাগে, যেমন আপনি কোনো জিনিস অর্ডার করছেন দিল্লি থেকে আসছে 1 সপ্তাহের মতো, 3 থেকে 4 দিনের মতন সময় লাগে, সেটা হতে পারে 48 আওয়ার্সের মধ্যেই ডেলিভারি হয়ে যেতে পারে, কারণ এই বন্দে ভারত এক্সপ্রেস ফ্রেড সার্ভিস যদি শুরু হয়ে যায়। আর এতে সবথেকে বেশি ফায়দা হবে আমাদের যে জেনারেল টাইপের পিপল আছে তাদের জন্য বেশি ফায়দা হবে, কারণ দুনিয়া আস্তে আস্তে টাইম ম্যানেজমেন্টের দিকে তৈরি হচ্ছে। কারণ টাইম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস আজকের ডেটে। তো ধীরে ধীরে আমরা যত টাইম কনসিয়াস হবো, আর যত বেশি এফিসিয়েন্টলি আর এফেক্টিভলি টাইমকে ম্যানেজ করতে পারবো, আর সেই ম্যানেজের সাথে সাথে যাতে কোম্পানিও, যেমন আপনার রিকোয়ারমেন্ট যা জিনিসের রিকোয়ারমেন্ট আছে, সেটা যদি 24 ঘন্টার মধ্যে সে ঠিকঠাক প্রাইসের মধ্যে যদি আপনার ডোর স্টেপে ডেলিভার হয়ে যায়, তাতে তাতে কোম্পানিরও লাভ, আর আপনার তো লাভ তো বটেই। তো এক্ষেত্রে একটা বিরাট বড় হাব হতে চলেছে, সেদিকে কোনো সন্দেহ নেই। আর সাথে তো এমপ্লয়মেন্ট তো বাড়বেই বাড়বে।
আর সব থেকে বড় কথা একটা বলে রাখি যে ডানকুনি শুধু বন্দে ভারত এক্সপ্রেসের ফ্রেড ট্রেনের জন্যই দেবে না বা ফ্রেড করিডোরের জন্যই হবে না, সে বন্দে ভারত এক্সপ্রেসের যে মেনটেনেন্স সেটাও হচ্ছে ইস্টার্ন হাবেতে ডানকুনিতেই তৈরি করার জন্য প্রপোজাল দেওয়া হয়েছে, সেটা ইস্টার্ন রেলের তরফ থেকে। আর সেই জন্য জায়গা খুঁজে সেখানে অলমোস্ট কাজও শুরু হয়ে গেছে, যাতে বন্দে ভারত এক্সপ্রেসের মেনটেনেন্স ইস্টার্ন পার্টের যে সমস্ত বন্দে ভারত এক্সপ্রেস থাকবে তার যেন মেনটেনেন্স করানো হয় ওখানে। তো সব দিক থেকে ইন্ডিয়ার জন্য তো খুব বড় নিউজ তো বটেই, সঙ্গে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জন্য তো বিরাট বড় নিউজ। আমরা চাই যে ওয়েস্ট বেঙ্গলেও যেন চিপ ম্যানুফ্যাকচারিং কোনো না কোনো পার্টসের যেন ধীরে ধীরে ম্যানুফ্যাকচার করে, হাই ভ্যালু যে সমস্ত গুডস আছে সেই সমস্ত জিনিসগুলো ম্যানুফ্যাকচার করে, এই সমস্ত ফ্রেড সার্ভিস ইউজ করে। এর ফলে ওয়েস্ট বেঙ্গলের ইকোনমি ধীরে ধীরে বাড়বেই। সবার শেষে বলে রাখি, এই যে দেখুন আপনাদের এই যে কথাটা বলছিলাম, ফ্লিপকার্ট ওপেন ওয়ান অফ দি ইটস লার্জেস্ট ওয়্যার হাউস ইন ওয়েস্ট বেঙ্গল। তো এটা হচ্ছে 2021 16 জুনের নিউজ। আপনারা জানেন যে সমস্ত নিউজ বা যে সমস্ত ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া হয় সেগুলোর মধ্যে কোনো কিছু আজে বাজে জিনিস মেশানো থাকে না। যে সমস্ত ফ্যাক্টস বা একদম যেগুলো অনলাইন গভর্নমেন্টের সমস্ত সোর্স একদম কনফার্ম সোর্স থাকে, সেই সমস্ত সোর্স দিয়েই সেইগুলো সব মিলিয়ে একসাথে আমরা এই ভিডিওগুলোকে বানাই। সবার শেষে বলে রাখি, আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে, ইনফ্রাস্ট্রাকচারের ভিডিও বা জিও পলিটিক্সের, জিও ইকোনমিক্সের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের যেন রিচ বেশি বেশি করে হতে পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, আর বেল আইকনকে নিশ্চয়ই ক্লিক করে দেবেন, তাকি আমাদের নতুন নতুন যে সমস্ত আপডেট সেই সমস্ত আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।